আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা। আজকে আমরা তোমাদের বিজ্ঞান বিষয়ের দশম অধ্যায় গতির চ্যাপ্টারটা নিয়ে এসেছি। এই চ্যাপ্টারে যা আছে এই নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। প্রথমেই আমরা যেটা জানবো সেটা হচ্ছে স্থিতি ও গতি। তো গতি সম্পর্কে একটু বলে রাখি, আমরা আমাদের জীবনে চলার পথে বিভিন্ন ধরনের গতি দেখে দেখে অভ্যস্ত এবং আমরা এটা থেকে কিন্তু অভিজ্ঞতা অর্জন করেছি। আমরা হচ্ছে যে বিভিন্ন যানবাহনে উঠি এবং আমরা হাঁটাহাঁটি করতেছি, প্রত্যেকটাই কিন্তু গতি। তো আমি এটা কিভাবে নির্দিষ্ট করলাম যে কোনটা স্থির কোনটা গতিশীল? আমরা বাহ্যিকভাবে যখন দেখি কোনো জিনিস তখন আমাদের দেখাতে আমরা বলে দিতে পারি যে কোনটা গতিশীল কোনটা স্থির। কিন্তু বিজ্ঞানের ভাষা আমরা কিভাবে বলতে পারি বা সংজ্ঞা দিয়ে কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? আচ্ছা, স্থির কি জিনিস, গতিশীল কি জিনিস, চলো একটু ভালোভাবে বুঝে নেওয়া যাক। আচ্ছা, ধরো এটা একটা গাড়ি। এখন গাড়ি তো বুঝলাম, এটা ধরো তুমি অনেক সুন্দর একটা বাবু, তুমি ঠিক আছে। এখন তুমি এখানে দাঁড়ায় আছো, তোমার পাশে একটা রাস্তা আছে, সুন্দর একটা রাস্তা। হ্যাঁ, এখন এই গাড়িটা কি হচ্ছে, যাচ্ছে। তুমি কিন্তু দেখে বলবা যে এটা হচ্ছে কি গতিশীল। কিংবা ধরো এখানে থেমে আছে গাড়িটা, বা ধরো গাছের রাস্তার পাশে একটা গাছ আছে, সুন্দর একটা গাছ। হ্যাঁ, সুন্দর একটা গাছ। তো তুমি গাছটাকে কি বলতেছো, স্থির। কেন স্থির বলতেছো? তোমার সাপেক্ষে গাছটা এই যে এইখানে যে আছে না, সে কি তার স্থান পরিবর্তন করছে? সে এখান থেকে কি এধারে সরে আসতেছে? আসতেছে না, সেখানে সে অনড়ভাবে আছে। অর্থাৎ তোমার সাপেক্ষে গাছের অবস্থানের পরিবর্তন হচ্ছে না, যার কারণে এটাকে বলা হচ্ছে কি স্থির। অপরদিকে যদি এটা গাড়ি চিন্তা করো, এটা তো রাস্তা দিয়ে যাচ্ছে, এটাকে তুমি কেন গতিশীল বলছো? কারণ তোমার সাপেক্ষে এই বস্তুটার দেখো মানে সময়ের সাথে সাথে কিন্তু এর অবস্থানের পরিবর্তন হচ্ছে, তোমার সাপেক্ষে কিন্তু এর অবস্থানের পরিবর্তন হচ্ছে। অর্থাৎ তোমার সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটবে সেটাই হচ্ছে কি গতি। তাহলে সংজ্ঞাটা কি? কোনো পর্যবেক্ষকের সাপেক্ষে, কি বললাম, পর্যবেক্ষক, পর্যবেক্ষকটাকে তুমি, কারণ তোমার সাপেক্ষে তো মাপতেছো, তাই না? তুমি এখানে কি পর্যবেক্ষক, বা আমরা বলতে পারি তুমি একটা প্রসঙ্গ কাঠামো। অর্থাৎ আমি যে গাছটা স্থির বললাম বা এই গাড়িটাকে যে গতিশীল বললাম, কিভাবে বললাম? তোমার সাপেক্ষে আমি নির্ণয় করেছি, তাই না? তোমার সাপেক্ষে আমি নির্ণয় করি, তাহলে আমি তোমার সাপেক্ষে যখনই নির্ণয় করলাম তাহলে তুমি হচ্ছে একটা প্রসঙ্গ কাঠামো বা পর্যবেক্ষক। ঠিক আছে, তাহলে আমি সংজ্ঞাটা এভাবে দিতে পারি যে পর্যবেক্ষকের সাপেক্ষে কোন বস্তুর অবস্থানের পরিবর্তন না করাকে বলছি স্থিতি বা স্থির। অপরদিকে গতি কাকে বলছি? পর্যবেক্ষকের সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তন হওয়াকে আমরা বলতেছি কি গতি বা গতিশীল। তাহলে গতি এবং স্থিতি কি জিনিস সেটা আমরা বুঝলাম। এবার আমরা আরেকটা বিষয় জানবো, সেটা হচ্ছে আপেক্ষিক বিষয়টা কি। গতি এবং স্থিতির যে আপেক্ষিক বিষয় আছে সেটা এবার আমরা একটু চিন্তা করি। ধরো তুমি একটা স্টেশনে আছো, এটা হচ্ছে একটা স্টেশন, কালি হয় না কেন তো ডিস্টার্ব তো। এটা হচ্ছে স্টেশনের প্ল্যাটফর্ম, আয় হায় এও তো ডিস্টার্ব দেয়, লাল কালি দিয়ে বুঝাই তাই আর কি। এটা হচ্ছে স্টেশনের প্ল্যাটফর্ম। তো এইখানে তুমি এবং তোমার বন্ধু দাঁড়িয়ে আছো, ধরে না এটা তুমি, এটা তোমার বন্ধু, দুজনে প্ল্যাটফর্মের এইখানে দাঁড়িয়ে আছো। ধরো এই বিন্দুতে তোমরা দুজনই দাঁড়িয়ে আছো। ইতিমধ্যে হর্ন দিয়ে ট্রেন আসতেছে, ট্রেন আসতেছে, চলে গেল ট্রেন তোমাদের সামনে দিয়ে। এই স্টেশনে দাঁড়ায় না, এটা হচ্ছে কি ওই যে আন্তর্জাতিক ট্রেন আছে না, মৈত্রী এক্সপ্রেস ইন্ডিয়ার সাথে, সেই ট্রেন ধরো একবার ডাইরেক্ট চলে যাচ্ছে। ঠিক আছে, তুমি এখন চিন্তা করে দেখো এই যে ট্রেনটা যাচ্ছে, তোমার এবং তোমার বন্ধুর সাপেক্ষে কিন্তু এটা গতিশীল। কারণ কি এই ট্রেনটি তোমার সাপেক্ষে বা তোমার বন্ধুর সাপেক্ষে কি তার অবস্থানের পরিবর্তন করছে। কিন্তু অপরদিকে তোমার বন্ধু
সে কি তার অবস্থানের পরিবর্তন করছে? করছে না। তাহলে তোমার সাপেক্ষে ট্রেনটা কি গতিশীল, কিন্তু তোমার বন্ধু স্থির। আবার তুমি চিন্তা করো, ধরো তুমি এবং তোমার বন্ধু ট্রেনেই আসছো, ধরে নাও ট্রেনেই আছো এবং ট্রেনটি যাচ্ছে। তাহলে স্টেশনে থাকা ধরো একজন ব্যক্তি, ধরো এখানে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, তাহলে ওই ব্যক্তি দাঁড়িয়ে আছে, তোমরা ট্রেনে করে চলে যাচ্ছ, ধরে নাও তুমি এবং তোমার বন্ধু বসে আছো, যাচ্ছ ট্রেনে করে চলে যাচ্ছ। তাহলে তোমার সাপেক্ষে এই এই বিন্দুটি বা এই ব্যক্তির অবস্থানের পরিবর্তন হচ্ছে, অর্থাৎ তোমার সাপেক্ষে এই ব্যক্তির গতিশীল, কিন্তু তুমি তো বসে আছো ট্রেনের ভিতরে এবং তোমার পাশের সিটে তোমার বন্ধু বসে আছে। তাহলে তুমি কি, একটা হচ্ছে কি প্রসঙ্গ কাঠামো, তাহলে তোমার বন্ধু তোমার সাপেক্ষে কিন্তু স্থির, এই ব্যক্তির সাপেক্ষে তোমার বন্ধু কি গতিশীল, কিন্তু তোমার সাপেক্ষে তোমার বন্ধু স্থির। তাহলে তোমার বন্ধু কিন্তু তোমার সাপেক্ষে কিন্তু গতিশীল, কিন্তু তার সাপেক্ষে স্থির। তাহলে তোমার বন্ধু আমরা বলতে পারবো না যে সে পরম স্থিতিতে বা পরম গতিতে আছে। এখন আমাদের দেখতে হবে যে কে পর্যবেক্ষণ করছে। যে পর্যবেক্ষণ করছে তার সাপেক্ষে তুমি কি, হয় স্থির বা গতিশীল। এখন তুমি চিন্তা করতে পারো পৃথিবীর কথা, হ্যাঁ তুমি দাঁড়িয়ে আছো মানে তুমি স্থির, কিন্তু তুমি বলতে পারবো না যে আমি পরম স্থিতিতে আছি, মানে একদম স্থির, এটা বলতে পারবো না, কারণ পৃথিবী কি সর্বক্ষণই ঘুরছে। তাহলে মানে পৃথিবীর সাথে সাথে কিন্তু তুমিও গতিশীল। তোমার দেখে মনে হয় তুমি স্থিতিতে আছো, কিন্তু তুমি পৃথিবীর সঙ্গে সঙ্গে ঘুরতেছো, অর্থাৎ গতিশীল। এই বিষয়টাকে বলা হচ্ছে গতি বা স্থিতির আপেক্ষিকতা বা পরম স্থিতি বা পরম গতি। এই জিনিসটা আরো সুন্দরভাবে আমরা বুঝতে পারি এইটার মাধ্যমে, একটা এক্সপেরিমেন্ট আর কি। হ্যাঁ, একটা কয়েন নিচ উপরে দেখতে পাচ্ছ, রাখলাম এটাকে, খেয়াল করো, ঠিক আছে। এখন কয়েনটা কিন্তু স্থির আছে, আমি যদি এখন এই কার্ডটাকে গতিশীল করি তাহলে কি হবে? দেখো ওটা কিন্তু ভিতরে পড়ে গিয়েছে, কয়েনটা ওখানেই ছিল কিন্তু স্থির ছিল, আমি যখনই কার্ডটাকে গতিশীল করলাম এটা সরে গেল, কিন্তু ও স্থির থাকার কারণে ওটা নিচে পড়ে গেল। কেন নিচে পড়ে গেল? মাধ্যাকর্ষণ শক্তির কারণে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তাহলে আমরা ইতিমধ্যে স্থিতি গতি বুঝেছি এবং আপেক্ষিকতা কি জিনিস সেটাও বুঝতে পেরেছি। এরপরে আমরা প্রসঙ্গ কাঠামো নিয়ে আরেকটু বলি। ধর এই বিন্দুতে আমি একটা খুঁটি পুঁতেছি, হ্যাঁ, এই খুঁটিটাকে আমরা বলতেছি কি প্রসঙ্গ কাঠামো। কেন বলতেছি? কারণ এর সাপেক্ষে আমি নির্ণয় করছি কেউ গতিশীল বা স্থির আছে কিনা, অর্থাৎ টোটাল বস্তুটাকে আমরা বলতেছি প্রসঙ্গ কাঠামো। কিন্তু এই প্রসঙ্গ কাঠামোটা যেই বিন্দুতে আছে, মাটির যে অংশে আছে, ওইটাকে বলা হচ্ছে প্রসঙ্গ বিন্দু। যাই হোক, এটা তোমার বলার কারণ হচ্ছে যে এটা তোমাদের বড় ক্লাসে যখন তোমরা তখন এটা লাগবে, বিস্তারিত আলোচনা সেখানে তোমরা পাবা। আপাতত এতটুকু জেনে রাখো, যার সাপেক্ষে আমরা গতি বা স্থিতি নির্ণয় করব সেটাই হচ্ছে কি প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে, এরপরে কি আমরা বিভিন্ন প্রকার গতি সম্পর্কে এবার একটু ধারণা নিয়ে নেই। গতির প্রকারভেদ নিয়ে এবার আমরা একটু বিভিন্ন প্রকার গতি। হ্যাঁ, গতি মূলত হচ্ছে 5 প্রকার, প্রধানত 5 প্রকার। কি কি? প্রথমেই যে গতির কথা আমরা বলবো সেটা হচ্ছে চলন গতি। কি গতি? চলন গতি। চলন গতির আর একটু ভালো মতো বোঝার জন্য আমি ধরো এটা একটা রাস্তা, ঠিক আছে, এবার দেখো এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, আমি এটাকে ঠেলা দিলাম, চলে গেল, এবার এখানে আসলো, এখানে আসলো। তাহলে এই বাক্সটা যখন আমি ঠেলা দিয়েছি সে সব কণা কিন্তু একসঙ্গে সরেছে, অর্থাৎ পুরো বাক্সটাই সরেছে। এমন কি হয়েছে আমি ঠেলা দিয়েছি কিন্তু অর্ধেক হয়ে, মানে এই যে ঠেলা মারিছি এই কিছুটা এদিকে চলে গেছে, কিছু অংশ এদিকে চলে গেছে, এমন হয়েছে? তা তো হয়নি, পুরো বাক্সটাই কিন্তু সরেছে। ঠিক আছে, পুরো বাক্সটাই গতিশীল হয়েছে। তাহলে আমরা এর থেকে বলতে পারি চলন গতি কোন গতি? চলন গতি হলো সেই গতি যে গতিতে কোনো বস্তুর প্রত্যেকটি কণা, অর্থাৎ প্রত্যেকটি কণা বলতে আমরা সংজ্ঞা যখন লিখবো তখন কণা বলবো, কিন্তু বাহ্যিক আমরা কি দেখবো অংশ,
বাক্সের হচ্ছে তোমার দুইটা অংশ, এই একটা অংশ একটা অংশ, ধরে নাও এটা কণা, তাহলে বস্তুর প্রত্যেকটি কণা একই সঙ্গে একই দূরত্ব অতিক্রম করবে, ঠিক আছে, এটা হচ্ছে চলন গতি, অর্থাৎ চলবে, ঠিক আছে। চলন গতি বুঝলাম। চলন গতির আবার দুইটা প্রকার আছে। চলন গতি কয় প্রকার? দুই প্রকারের আছে। সেটা কি কি? একটা হচ্ছে সরল, অর্থাৎ সোজা পথে যেটা যাচ্ছে সেটা সরল, আর হচ্ছে বক্র, অর্থাৎ বাঁকা পথে যাবে যেটা, সেটা। এটা হচ্ছে সরল, এটা হচ্ছে বক্র, অর্থাৎ এটা কি সমান যাচ্ছে, আর বক্র কোনটা? এইভাবে 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 ঘুরতে ঘুরতে যাচ্ছে, এটা হচ্ছে বক্র, ঠিক আছে। তাহলে চলন গতি কি সেটা বুঝলাম, এবং চলন গতি দুইটা প্রকার, এটা সরল আর এটা হচ্ছে বক্র, ঠিক আছে। চলন গতি, এরপরেই যে গতিটির কথা আমাদের মাথায় আসবে সেটা হচ্ছে কি ঘূর্ণন গতি, ঠিক আছে। ঘূর্ণন গতি নাম শুনে বুঝতে পারছো যে ঘুরবে, তাই না? ঘূর্ণন গতি অর্থাৎ ঘুরবে, ঠিক আছে। কেমন ঘুরবে? তোমরা ফ্যানের কথা চিন্তা করো, এই যে একটা ফ্যান দেখতে পাচ্ছ, দেখো সে কিন্তু ঘুরতেছে। কিভাবে ঘুরতেছে? তার একটা বিন্দুকে কেন্দ্র করে তার পাখাগুলো ঘুরতেছে, অর্থাৎ বৃত্তাকার পথে ঘুরবে। তাহলে কোনো বস্তু যদি কোনো বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে ঘোরে, তাকে আমরা বলবো কি ঘূর্ণন গতি। আচ্ছা, আমরা পৃথিবীকেও বলতে পারি, পৃথিবী কিন্তু নিজ অক্ষে ঘুরতেছে, তাহলে এটাকে আমরা কিন্তু ঘূর্ণন গতি বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি জটিল গতির কথা। জটিল গতি কোনটা? জটিল গতি হচ্ছে চলন এবং ঘূর্ণন গতির মিশ্রণ। তুমি পৃথিবীর কথা চিন্তা করতে পারো, পৃথিবী কিন্তু ঘুরছে, কিন্তু ঘুরতে ঘুরতে কিন্তু সূর্যের চারিদিকেও চলতেছে, তাহলে এটাকে কিন্তু আমরা ঘূর্ণন চলন গতি বা জটিল গতি বলতে পারি। অথবা তোমরা সাইকেলের কথা চিন্তা করতে পারো, সাইকেল চাকা কিন্তু ঘুরতেছে, আবার সামনের দিকে অগ্রসর হচ্ছে, অর্থাৎ ঘুরছে এবং চলছে, অর্থাৎ চলন গতি এবং ঘূর্ণন গতির মিশ্রণের ফলে তৈরি হচ্ছে কি জটিল গতি বা ঘূর্ণন চলন গতি। তাহলে এটাও আমরা ইতিমধ্যে বুঝতে পেরেছি। এই যে ট্রেনের চাকার কথা চিন্তা করে, কিন্তু ঘোরে আবার আগায়, ঠিক আছে। আচ্ছা, আরেকটা গতির কথা এবারে আমরা বলবো, সেটা হচ্ছে কি পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি, পর্যাবৃত্ত গতি কি? তোমরা ফ্যানের পাখার কথা চিন্তা করে, নির্দিষ্ট সময় পর পর একই পথ বারবার অতিক্রম করছে। কোনো বস্তু যখন একই পথ নির্দিষ্ট সময় পর পর বারবার অতিক্রম করে, সেটা হচ্ছে কি পর্যাবৃত্ত গতি। তোমরা ঘড়ির কাঁটার কথা চিন্তা করতে পারো, সেকেন্ডের কাঁটা কি প্রত্যেক 60 সেকেন্ড পর পর একই পথ বারবার অতিক্রম করছে না? ঘন্টার কাঁটা কি 12 ঘন্টা পর পর অতিক্রম করছে, ঠিক আছে। তোমরা ঘড়ি একটা উদাহরণ হতে পারে। অর্থাৎ সংজ্ঞাটি কি? যখন কোনো বস্তু একই পথ নির্দিষ্ট সময় পর পর বারবার অতিক্রম করে, সেটাকে বলতেছে কি পর্যাবৃত্ত গতি, বা অর্থাৎ এটা পুনরাবৃত্তি হচ্ছে, সেটা হচ্ছে কি পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতির পর যেটা আমরা বলবো সেটা হচ্ছে কি স্পন্দন বা দোলন গতি। তোমরা পেন্ডুলাম দেখতে পারো, সেটা দুলতেছে, অর্থাৎ এটাকে তোমরা যদি চিন্তা করো, কোনো বস্তুর অবস্থানের দুই পাশে চলমান থাকে। এই একটা বস্তু, এটা একটা পাশ, এটা একটা পাশ, এটা একটা বস্তু। বস্তু যখন নিজ অবস্থানের দুই পাশে গতিশীল থাকে, সেটাকে আমরা বলতেছি কি দোলন গতি। এই যে ঠিক আছে, দুই পাশে কিন্তু চলমান আছে, এটাকে আমরা কি বলতেছি দোলন গতি বা স্পন্দন গতি। এটা আর একটা উদাহরণ হতে পারে, এই স্কেলটা হতে পারে, দেখো দেখছো, এটা কিন্তু নিজ অবস্থানের দুই পাশে দুলছে, ঠিক আছে, গতিশীল আছে, তাহলে এটাকে আমরা কি বলবো স্পন্দন বা দোলন গতি। তাহলে এটা হচ্ছে যে সংজ্ঞা কি, স্পন্দন বা দোলন গতি হচ্ছে সেই পর্যাবৃত্ত গতি যা নিজ অবস্থানের দুই পাশে গতিশীল থাকে, ঠিক আছে। তোমাদের বইতে হচ্ছে তোমাদের সংজ্ঞাগুলো আছে, তোমরা সেখান থেকে সংজ্ঞা দেখতে পারো, কিন্তু সংজ্ঞা যখন দেখবা তখন আমাদের হচ্ছে যে উদাহরণের সাথে মনে রাখার চেষ্টা করবো, তাহলে দেখবো অনেক ইজি হয়ে গিয়েছে। এরপরে আমরা যেই বিষয়টা নিয়ে পড়বো সেটা হচ্ছে কি দূরত্ব ও সরণ। আচ্ছা,
দূরত্ব এবং সরণটাকে আমরা একটু দেখি। আমি ধরো এখানে আছি, এখান থেকে আমি হাঁটতে শুরু করলাম, হাঁটতেছি হাঁটতেছি, আবার এদিকে ঘুরলাম, এদিকে গেলাম, এদিকে যাচ্ছি, এইখানে পৌঁছালাম। তাহলে এই বিন্দু নাম দিলাম এ বিন্দু, এটার নাম দিলাম বি বিন্দু। তাহলে এই বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত আমার যাওয়ার সময় এই যে অতিক্রান্ত যে দৈর্ঘ্যটা পেলাম, এটাই হচ্ছে দূরত্ব। অর্থাৎ দূরত্ব হচ্ছে কোনো বস্তুর অতিক্রান্ত দৈর্ঘ্য। অতিক্রান্ত দৈর্ঘ্য মানে আমি এই পথটা তো অতিক্রম করেছি, এই জন্য বলতেছি কোনো বস্তুর বা ব্যক্তির অতিক্রান্ত দৈর্ঘ্যই হচ্ছে দূরত্ব। তাহলে সরণ কি? সরণ হচ্ছে বস্তুর আদি অবস্থা থেকে শেষ অবস্থা পর্যন্ত সরল রৈখিক দূরত্ব। সরল রৈখিক দূরত্ব, সরল রৈখিক দূরত্ব কি? এই যে এই বিন্দু এবং এই বিন্দুটা, এই সরল রেখা, আমি একটু দাগ দিয়ে দেখাই। আচ্ছা হয়েছে মনে হয় এবার। এই যে সরল যে রেখাটা আছে, এখানকার যে দৈর্ঘ্যটা, এটাই হচ্ছে সরণ। আর দৈর্ঘ্য কোনটা? এই যে টোটালটা হচ্ছে কি দৈর্ঘ্য। অর্থাৎ মোট অতিক্রান্ত দৈর্ঘ্য হচ্ছে দূরত্ব, আর বস্তুর আদি অবস্থা থেকে শেষ অবস্থা পর্যন্ত সরল রৈখিক দূরত্বকে আমরা বলতেছি কি সরণ। এখন আমাদের প্রশ্নে যদি দেওয়া থাকে, ধরো তুমি সোজা হেঁটেছো 5 মিটার, তারপরে বামে গিয়েছো আরো 5 মিটার, ঠিক আছে, এবং আবারও সোজা হেঁটেছো কত মিটার? 5 মিটার। তাহলে তোমার দূরত্ব কত? মোট অতিক্রান্ত দৈর্ঘ্য, তাহলে মোট কতটুকু অতিক্রম করেছি? 5 যোগ 5 যোগ 5 কত হয়? 15। দূরত্ব কত? 15। কিন্তু সরণ কতটুকু হয়েছে? সরণ হচ্ছে এই টোটালটা, এতটুকু। এটা হচ্ছে কি সরণ। এখন কথা, সরণ কতটুকু হয়েছে? এই প্রশ্নের উত্তর যদি দিতে হয় তাহলে অনেক কিছু বুঝতে হয়, পিথাগোরাসের নিয়ম টিয়ম আছে, কিন্তু তোমাদের ষষ্ঠ শ্রেণীর জন্য এত কিছু নাই। তোমাদের স্বাভাবিকভাবে দিবে। কেমন দিবে? তোমাদের জন্য যে ধরনের প্রশ্ন করবে যে ধরো আমি সোজা হেঁটেছি 10 মিটার, আবার ব্যাক এসেছি, আবার পিছনে হেঁটেছি 5 মিটার, তাহলে আমার দূরত্ব কত আর সরণ কত? দূরত্ব কি হবে? মোট অতিক্রান্ত দৈর্ঘ্য, আমি এই পর্যন্ত গিয়েছি আবার ফিরে এসেছি, অর্থাৎ 5 যোগ 10 অর্থাৎ 15। কিন্তু সরণ কতটুকু? আমি কিন্তু এখানে দাঁড়িয়ে আছি, তাহলে এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য কতটুকু? 5, কারণ এই পর্যন্ত তো 10, এখান থেকে এই পর্যন্ত যদি 10 হয়, তাহলে আমি আবার এখান থেকে এতটুকু 5 ফিরে এসেছি, 5 পা কি করেছি? ব্যাক করেছি 5 মিটার। তাহলে 10 থেকে আমি 5 মাইনাস করে দিলে পেয়ে যাবো কত হয়? 5 মিটার। তাহলে আমার সরণ কত? 5 মিটার। তোমাদের এইটা দিবে না, তোমাদের পরীক্ষাতে এটা আসবে না, তোমাদের এইরকম দিবে সরণ কতটুকু, দূরত্ব কতটুকু, এটার উপর ভিত্তি করে হবে। তো সরণ কই কি সেটা বুঝলাম, দূরত্ব কি বুঝলাম। তবে সরণের ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে, দূরত্ব এবং সরণের মধ্যে মেন পার্থক্য হচ্ছে দিক। তুমি কোন দিকে গিয়েছো, তুমি কোন দিকে গিয়েছো, ঠিক আছে। ধরে নাও এদিকে পূর্ব, এদিকে হচ্ছে কি পশ্চিম, পূর্ব পশ্চিম। তার মানে কি তুমি এই জায়গায় আছো, তাহলে তোমার সরণ কতটুকু? পূর্ব দিকে 5 মিটার। দিকটা উল্লেখ করতে হবে, তুমি দিক উল্লেখ না করো তোমার কিন্তু নাম্বার দিবি না। দূরত্বের ক্ষেত্রে দিক লাগে না, কিন্তু সরণের সময় কিন্তু তোমার অবশ্যই দিকটা উল্লেখ করতে হবে, কোন দিকে হয়েছে। অবশ্যই তোমাদের পরীক্ষার যে প্রশ্ন ওখানে উল্লেখ করা থাকবে দিক, তোমাকে বুঝে নিতে হবে কোন দিকটা। আমি এটা আরেকটা উদাহরণ দিই, যেমন এখানে বলা হবে, প্রশ্ন বলা হবে যে ধরে নাও একটা নাম দিল, কি নাম দেব? ফাহিম ধরো। বলছে ফাহিম পূর্ব দিকে 10 মিটার গেল এবং পশ্চিম দিকে 5 মিটার গেল, তাহলে তার দূরত্ব কত, সরণ কত? দূরত্ব কতটুকু পেলাম? টোটালটা 10 যোগ 5 15। কিন্তু সরণের সময় আমি কি বলবো? পূর্ব দিকে গেছে কত মিটার? 10 মিটার, যে 10 মিটার গিয়েছে। আবার পশ্চিম দিকে ব্যাক করেছে কতটুকু? 5 মিটার। তাহলে এই অংশটুকু মান কত? 5 হয়েছে। কিভাবে হয়েছে সেটা আমরা বুঝেছি, 5 হয়েছে। তাহলে আমরা বলবো কি সরণ হয়েছে 5 মিটার। এরপর আমরা দিকটা লিখে দেবো, কোন দিকে হয়েছে? পূর্ব দিকে হয়েছে, পূর্ব দিকে। তোমাদের হয়তো মনে হতে পারে যে প্রশ্নতে বলা হলো যে ফাইন পূর্ব দিকে গেল হচ্ছে যে 10 মিটার, পশ্চিম দিকে আসলো 5 মিটার, তাহলে পশ্চিম দিকে কেন হলো না? তুমি তো এখান থেকে মাপতিছো, এখান থেকে তো এদিকে মাপতিছো,
তোমার আদি অবস্থা থেকে তো শেষ অবস্থা আনবা, তা শেষ অবস্থা কোন দিকে হয়েছে? পূর্ব দিকে হয়েছে, তাহলে পূর্ব দিক। যদি সে ব্যাক করার সময় যদি 5 মিটার না করে 15 মিটার ব্যাক করতো, তাহলে এদিকে চলে আসতো। এটা তোমার শুরুর অবস্থা, এটা তোমার শেষ অবস্থা। তাহলে দূরত্ব কত হতো? 20 মিটার। কি হয় 20 হতো? এদিকে গেছে 10, আবার এদিকে এসেছে 15, ও না সরি 20 না তো, বলিছে। এদিকে গেল 10, আবার ব্যাক আসলো কত? 15, তাহলে 15 25 হয়, 25 মিটার। ঠিক আছে, দূরত্ব 25 মিটার, কিন্তু সরণ কতটুকু হবে? এই অবস্থা থেকে এই অবস্থা পর্যন্ত। আর এদিকে 10 মিটারে গেল, আবার সে 15 মিটার ব্যাক করলো, তাহলে 10 মিটার এদিকে গিয়েছে, আবার সেদিকে যখন 15 মিটার আসলো, তাহলে এইটুকু 10, 10 থেকে তো 15 মাইনাস 10, তো থাকলে কত? 5। তাহলে এই 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 জায়গাটুকুর মান কত? 5 মিটার। তাহলে সরণ হয়েছে কত? 5 মিটার। কোন দিকে? পশ্চিম দিকে। এইভাবে তুমি সরণ এবং দূরত্ব নির্ণয় করবা। ঠিক আছে, এখন আমরা দ্রুতি ও বেগ নিয়ে আলোচনা করব। এখন প্রথমে আমরা একটা গল্প শুনি। গল্পটা কি? ধরো তোমাদের ফাহিম ভাই এবং আমি দুজনের মধ্যে রেস হলো। এখান থেকে রেসটা শুরু হলো এবং এখানে যে ধরো ফিনিশ হলো। মোট দূরত্ব এখানে হচ্ছে 15 মিটারের দূরত্ব। ঠিক আছে, এখন আমি এক লেজি মানুষ গেলাম, যা এখানে পৌঁছালাম, এবং তোমাদের ফাহিম ভাই খুবই কর্মঠ মানুষ, অনেক দ্রুত ফাস্টার, চলে গেল অনেক দ্রুত। কিভাবে গেল? তার সময় লেগেছে 15 মিটার যেতে, তার সময় লেগেছে 10 সেকেন্ডে সে পৌঁছাই গিয়েছে। আর আমি একটু লেজি মানুষ, তো আমার হচ্ছে যে 15 সেকেন্ড লেগেছে, আমার 15 সেকেন্ড লেগেছে। তাহলে কে দ্রুত গিয়েছে? অবশ্যই তোমাদের ফাহিম ভাই, কারণ কি তার কম সময় লেগেছে, কম সময় সে বেশি দূরত্ব অতিক্রম করেছে। এটাই তো দৌড় প্রতিযোগিতার নিয়ম, যে আগে পৌঁছাবে সে তো ফার্স্ট। অর্থাৎ আগে পৌঁছানো মানে কি? তার কম সময় লাগবে, এরপরে যে পৌঁছাবে সে সেকেন্ড, অর্থাৎ তারপরে যার একটু বেশি লাগবে। এই তো, সব থেকে কম সময় যার লাগবে সে ফার্স্ট, তার থেকে একটু বেশি যার লাগবে সে সেকেন্ড। আসি তো আমরা দুইজন, তাহলে আমি তো এমনি সেকেন্ড নাকি? আমি বাসায় এসে গর্ব করে বলবো যে আমি প্রতিযোগিতায় সেকেন্ড হয়েছি। তো প্রতিযোগী কয়জন? দুইজন। ঠিক আছে, বিষয়টা এরকম। তাহলে কে ফার্স্ট হলো? ফাইভ ভাই। কিভাবে হলো? কারণ তার কম সময়ে সে দ্রুত অতিক্রম করেছে। এখানে খেয়াল করো, দুজনে কিন্তু 15 মিটার অতিক্রম করেছে, যার কারণে বলে দিতে পারছে সহজেই যে কে বেশি দ্রুত গিয়েছে। কে দ্রুত গেছে? ফাইন ভাই, কারণ আমাদের দূরত্ব সমান বলে আমরা বলে দিতে পারলাম সময় দেখে যে কে আগে পৌঁছেছে। কিন্তু যদি এমন হয়, যে আমরা দুজনই দৌড় শুরু করলাম, কিন্তু আমাদের ফিনিশ লাইন মানে প্রতিযোগিতা না, এমনি দৌড়াচ্ছি, ধরো এমনিতে দৌড়াচ্ছি, এখান থেকে শুরু করেছি, তোমাদের ফাহিম ভাই এই দিকে দৌড় দিল, মানে ধরো আমাদের কুকুরে তাড়া করেছে, কুকুর তাড়া করেছে, আমরা দুজনেই ভীষণ কুকুর থেকে ভয় পাই, তোমাদের ফাহিম ভাই এদিক দৌড় দিয়েছে, আমি আরেক দিকে দৌড় দিয়েছি। ঠিক আছে, এখন দৌড় যখন দিয়েছি ভালো কথা, এখন এই যে ফাহিম ভাইয়া কিছুক্ষণ পর হুশ হয়েছে, এই কুকুর তো নেই পেছনে, আমি দৌড়চ্ছি কেন? আবার আমারও এই জায়গায় পৌঁছানোর পরে হুশ হয়েছে, তাই তো কুকুর তো নাই, আমি কেন এত দৌড়াচ্ছি? তো আমি এই জায়গায় যে থামিছি, তোমাদের ফাহিম ভাই এখানে যে থেমেছে, এখন দেখা গেল যে এইখান থেকে এইটুকু দূরত্ব হয়েছে 20 মিটার, আর এইটুকু যে দূরত্ব না, এইটা হয়েছে 10 মিটার। ঠিক আছে, সে কিন্তু তোমাদের ফাইভ ভাই বেশি দূরত্ব অতিক্রম করেছে, আমি কম দূরত্ব অতিক্রম করেছি। এবার সময় কিরকম লেগেছে? আমি এটা 5 সেকেন্ডে অতিক্রম করেছি, আর তোমাদের ফাইভ ভাইয়া এই 20 মিটার অতিক্রম করেছে 15 সেকেন্ডে, ধরে নাও 15 সেকেন্ডে। এখন কথা হচ্ছে যে কে দ্রুত দৌড়িয়েছে? এখন তো দূরত্ব ভিন্ন, এখন তো হিসাব করতে হবে কিভাবে হয়েছে। কে দ্রুত দৌড়িয়েছে এই জন্য আমরা হিসাব করতে হবে যে সে, আমরা সাধারণত কিভাবে হিসাব করবো, যে সে 1 সেকেন্ডে কতটুকু দৌড়িয়েছে, এটা যদি আমরা জানতে পারি তাহলে তো আমরা বলতে পারবো যে কে বেশি দ্রুত দৌড়িয়েছে। যে 1 সেকেন্ডে বেশি দৌড়বে সেই তো বেশি দ্রুত দৌড়িয়েছে, মানে জোরে দৌড়িয়েছে, বেশি স্পিডে দৌড়িয়েছে। তাহলে 1 সেকেন্ডে যদি আমাদের বের করতে হয়, তাহলে আমরা সাধারণত কি করি? 1 সেকেন্ডে যদি বের করতে হয় তাহলে আমরা ভাগ করে দিই না? অর্থাৎ এই যে 20 মিটার গিয়েছে 15 সেকেন্ডে, তাহলে 1 সেকেন্ডে কত গেছে? তাহলে 20 ভাগ 15 করে দেই। আবার এখানে কি করি? 10 ভাগ 5 করলে যেটা পাবো
তার থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে কে দ্রুত গিয়েছে। তাহলে ভাগ যদি করি কত হয়, 5 দোকানে 10 হয়ে যায়, ঠিক আছে না? তাহলে 2 হইল। এখন 2 কি, 2টা কি বলো তো? এই যে 2, আমি কি শুধু বলবো যে 2 দৌড়িয়েছে, শুনতে কেমন লাগে না? তাহলে নিশ্চয়ই এর একটা একক আছে। একক মানে কি, শেষে যেটা দিই আর কি, আমরা হচ্ছে যে বলি না যে এত কেজি, 10 কেজি, এই যে কেজি একটা একক, 10 গ্রাম একটা একক। আমার এখন বিভিন্ন ধরনের কিন্তু পরিমাপের একক আছে, তাই না? সময় কেন পরিমাপ করতেছি কি, 10 সেকেন্ড। এখন কয়টা বাজে আমরা যদি বলি, তাহলে আমরা ধরো এখন বাজে ধরো 8টা, শেষে একটা টা দিচ্ছি, ঠিক আছে? এই যে শেষে যে জিনিসটা দিলাম এটা হচ্ছে একক, তাই না? এটা কত কেজি, 10 কেজি, তাহলে এর এককটা কি কেজি। এরকম। আবার লিটার, এখানে আমি পানি নিয়েছি, এখানে পানি আছে কত, 5 ml, ঠিক আছে? এই যে ml, এটা একটা একক। একক কি জিনিস, এটা আমাদের গণিতের বিষয়, গণিতে শিখবো, ঠিক আছে? তো এককটা আমরা কি দিতে পারি? আচ্ছা খেয়াল করো তো, আমরা এখানে কি করেছি, এখানে কি করেছি, আমরা দূরত্বকে সময় দিয়ে ভাগ করেছি না, অর্থাৎ মিটারকে আমরা সেকেন্ড দিয়ে ভাগ করেছি না। আর এইটা কি, প্রত্যেক সেকেন্ডে, তাহলে সে 2 মিটার গিয়েছে। তাহলে তোমাদের আওয়াজ হয়, মানে আমি প্রত্যেক সেকেন্ডে, 1 সেকেন্ডে 2 মিটার গিয়েছি। আশ্চর্যকর বিষয়। তাহলে আমরা এটাকে লিখতে পারি মিটার পার সেকেন্ড, যেটাকে আমরা সংক্ষেপে লিখি এমএস, মিটার পার সেকেন্ড। পার সেকেন্ড মানে কি, প্রতি সেকেন্ডে। তাহলে 2 মিটার, 2 মিটার পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে। তাহলে 2 মিটার গেছে প্রতি সেকেন্ডে, 1 সেকেন্ডে, ঠিক আছে? এইটুকু কি আমরা বুঝতে পারি? যদি বুঝতে না পারেন তাহলে কমেন্টে জানাই দিও, আমি চাচ্ছি বোঝানোর জন্য পরবর্তীতে। এই হচ্ছে যে বিষয়। তাহলে আমরা শেষের এককটা কি দেব, মিটার পার সেকেন্ড, অর্থাৎ এমএস টু এমএস। তাহলে এখান থেকে কি আমরা একটা সূত্র পাই না, সূত্র বের করতে পারি না? দ্রুতির তাহলে সূত্রটা কি, দ্রুতির সূত্রটা কি? দূরত্বকে আমরা সময় দিয়ে ভাগ করেছি, তাহলে দূরত্ব ভাগ সময়, এইটা হচ্ছে দ্রুতির সূত্র। তাহলে এই সূত্র দিয়ে আমরা অনেকগুলো অঙ্ক করতে পারি, তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওগুলো একটু সমাধান করার চেষ্টা করো। যদি না পারো আমাকে জানিয়ে দাও, আমরা আগামী কোনো একটা ভিডিওতে সমাধানের জন্য আলাদা পর্ব নিয়ে আসবো। তবে এখন আপাতত একটা করি। ধরো তোমাদের ফাহিম ভাইয়া হচ্ছে 100 মিটার দৌড়িয়েছে, 100 মিটার দৌড়িয়েছে তোমাদের 50 সেকেন্ডে। এখন তার দ্রুতি কত? হ্যাঁ, দ্রুতি সমান সমান আমরা কি পেয়েছি, দূরত্ব বাই সময়। তোমাদের পরীক্ষা যখন লিখবে প্রথমে লিখবে আমরা জানি দ্রুতি সমান সমান দূরত্ব বাই সময়। এরপরে লিখবা কি, দ্রুতি সমান সমান কত, এখানে আছে দূরত্ব কত, 100 মিটার বাই 50। তাহলে কত হয়, 2 হয় না, 2 ms, মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে অ্যান্সার। তোমাদের ডেসক্রিপশনে এই অঙ্ক থাকবে, তোমরা একটু কইরো, তাহলে তোমাদের অনুশীলনটা হবে। তাহলে দ্রুতি আমরা বুঝলাম, এবার আমরা বুঝবো কি বেগ। সেম জিনিস বাট ডিফারেন্ট, বল না সেম বাট ডিফারেন্ট। ও এরকম কিছু একটা, সেম বাট ডিফারেন্ট। আমরা দ্রুতি নির্ণয় করলাম কি দিয়ে, দূরত্ব দিয়ে, কিন্তু বেগ নির্ণয় করবো আমরা সরণ দিয়ে। সরণের কি ছিল, দিক লাগতো, তাই না? যে সে পূর্ব দিকে বা পশ্চিম দিকে, যে কোনো একটা দিকে। দ্রুতি তোমার যে কোনো দিকে হতে পারে, কিন্তু বেগ সব দিকে হবে না, একটা নির্দিষ্ট দিক থাকবে তার। ধরো আমি দৌড় প্রতিযোগিতা করতেছি, না একটা আরে নাম নেই, ধরো আন্স নামের একটা বালক, সে দৌড় প্রতিযোগিতায় দৌড়াচ্ছে কোন দিকে, পূর্ব দিকে। সে 30 মিটার দৌড়িয়েছে 15 সেকেন্ডে। তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে আন্স
পূর্ব দিকে দৌড়ায় 30 মিটার, তার সময় লাগে 15 সেকেন্ড, তার বেগ কত? তার কি কত? বেগ কত? যখনই তোর প্রশ্নে দেখবে যে দিক উল্লেখ করা আছে, তখন সেটা আর দ্রুতি থাকবে না, তখন সেটা তখন ওটা আর দূরত্ব থাকবে না, তখন ওটাকে সরণ হয়ে যাবে। যখনই দিক আছে তখন সেটা সরণ। আর সরণ দিয়ে আমরা বেগ নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব? দ্রুতির সূত্র আমরা কি পেয়েছিলাম? দ্রুতির সূত্র আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে কি দূরত্ব বাই সময়, এটা পাইছিলাম না? ঠিক সেম একই জিনিস, বেগের হচ্ছে কি সরণ বাই সময়, জাস্ট দূরত্বের জায়গায় কি হবে? সরণ হবে। তাহলে আমরা যদি অঙ্কটা করতে চাই তাহলে কি উপরে 30 মিটার আর নিচে কি 15 সেকেন্ডের, 5টা খালি এমন হয়ে যায় কেন? 5, তাহলে তার বেগ কত? এও 2 মিটার পার সেকেন্ড। এতটুকু রেখে দিলেই হবে না, আমরা কিন্তু বলেছিলাম পূর্ব দিকে দৌড়াই, তাহলে এখানে 2 মিটার পার সেকেন্ড পূর্ব দিকে। যখন আমি দিক উল্লেখ করে দেব তখনই বেগ সম্পূর্ণ হবে। তাহলে আশা করছি যে দ্রুতি ও বেগ কি জিনিস সেটা আমরা বুঝতে পেরেছি। তোমাদের অবশ্যই এই যে দ্রুতির এই সূত্রটা এবং বেগের এই সূত্রটা মনে রাখবে, এবং সূত্রটা কিভাবে এসছে সেটা কিন্তু আমি বুঝেছি আগে, দ্রুতি বোঝানোর সময় কিন্তু আমরা এটা পেয়েছি। ঠিক আছে? সব ঠিক আছে? আশা করি সব ঠিক আছে। তো যেটা বলছিলাম, আমরা দূরত্ব শিখলাম, এরপর সরণ শিখলাম, এরপরে কি শিখেছি? দ্রুতি এবং বেগ। তো দ্রুতি এবং বেগের সংজ্ঞাটা যেটা বলতেছি সেটা হচ্ছে যে একক সময়ে বস্তুটির অতিক্রান্ত দূরত্ব। বললাম একক সময়ে বস্তু ও ব্যক্তির অতিক্রান্ত দূরত্বই হচ্ছে দ্রুতি। আর বেগ কোনটা? কোন নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্বকে বলা হচ্ছে বেগ, বা কোন নির্দিষ্ট দিকে কতটুকু বা কি পরিমাণ সরণ ঘটেছে সেটাই হচ্ছে বেগ। এখন আমরা একটা নতুন জিনিস শিখতে চলেছি, সেটা হচ্ছে কি ত্বরণ। ত্বরণটা কি? তার আগে একটা ঘটনা আমরা একটু দেখি। তুমি ধরো স্কুলে যাচ্ছ একটা গাড়িতে করে, সুন্দর একটা গাড়ি, ঠিক আছে? এই গাড়িতে করে তুমি স্কুলে যাচ্ছ। হ্যাঁ, স্কুলে যাচ্ছ। এখন তুমি যে স্কুলে যাচ্ছ, তুমি যখন গাড়ি শুরু হয়, মানে স্টার্ট যখন চলা শুরু করো, স্থির অবস্থা থেকে তো গতিশীল হও, নাকি ধাপ করে গতিশীল হয়ে যাও? তত হয় না। প্রথমত গাড়ি স্থির স্থির থাকে, তুমি গাড়িতে ওঠো, তারপর আস্তে চলা শুরু হয়। তাহলে প্রথমে কি থাকে? 0 মিটার পার সেকেন্ড, 0 মিটার পার সেকেন্ড বেগে চলা শুরু করলে, এবার 5 সেকেন্ড পরে 5 সেকেন্ড পরে তুমি দেখলে যে এর বেগ 0 না 5 হয়ে গিয়েছে। না 5 সেকেন্ডে, 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে, 1 না, এখানে ইংলিশ লিখতে হবে 1 সেকেন্ড, 1 সেকেন্ডে দেখতেছে কি 5 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। আবার তুমি আরেক সেকেন্ড পরে, অর্থাৎ দ্বিতীয় নাম্বার সেকেন্ডে দেখলে কি সেটা তখন আর 5 মিটার পার সেকেন্ডে নাই, তখন তার বেগ হয়ে গেছে কত? 10 মিটার পার সেকেন্ড। আবার 3 সেকেন্ড পরে তুমি খেয়াল করতেছ, তখন আর 10 না, তখন হয়ে গেছে কত? 15 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? তাহলে 15 মিটার পার সেকেন্ড হয়েছে। তাহলে প্রত্যেক সেকেন্ডে কি পরিমাণে বেগ বৃদ্ধি পেয়েছে খেয়াল করে দেখেছো? 1 সেকেন্ড পর 5, তারপরে সেকেন্ডে আবারও 5 বৃদ্ধি 10 হয়েছে, আবার তারপরের সেকেন্ডে 5 বৃদ্ধি হয়েছে। তাহলে প্রত্যেক সেকেন্ডে কতটুকু বৃদ্ধি হয়েছে? 5 মিটার পার সেকেন্ড, তাই না? তাহলে প্রত্যেক সেকেন্ডে বেগের যে বৃদ্ধি হয়েছে সেটা কত? 5 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা কি সূত্রটা বের করতে পারি? অর্থাৎ ত্বরণ সমান হলো কি বেগের বৃদ্ধি বাই সময়। খেয়াল করে দেখেছো জিনিসটা? 3 সেকেন্ডে তার বেগ হয়ে গেছে কত? 15। তাহলে প্রত্যেক সেকেন্ডে কতটুকু করে বৃদ্ধি পেয়েছে? প্রত্যেক সেকেন্ডে, তাহলে প্রত্যেক সেকেন্ডে কতটুকু বৃদ্ধি পেয়েছে? আমরা যদি 15 মিটার পার সেকেন্ড ভাগ 3 সেকেন্ড দেই, তাহলে কত হয়?
5 মিটার পার সেকেন্ড স্কয়ার। কেন স্কয়ার হইল? এখানে কেন স্কয়ার হলো? কারণ দেখো এখানে কি মিটার পার সেকেন্ড, এখানে একটা সেকেন্ড আছে, এখানে একটা সেকেন্ড আছে, দুইটা সেকেন্ড আছে। অর্থাৎ আমরা কি শিখেছিলাম স্কয়ার কখন দিই? ধরো কোনো সংখ্যাকে আমরা যখন দুইবার গুণাকার লিখি, তোমরা বীজগণিত যখন করছো তখন কিন্তু শিখেছো যে a ইনটু a, আমরা ইজিক্যাল লিখতে পারি কি a স্কয়ার। ঠিক তেমনি s ইনটু s ইজিক্যাল টু কি s স্কয়ার, তাই না? আমরা কিন্তু 15 কে আবার 3 দিয়ে যখন ভাগ করলাম, এখানেও সেকেন্ড আছে, এখানেও সেকেন্ড আছে, তাহলে কি মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন কথা হচ্ছে ত্বরণ তো বুঝলাম, তাহলে মন্দনটা কি? মন্দন হচ্ছে ঋণাত্মক ত্বরণ। অর্থাৎ এখানে কি হয়েছে? বেগ বৃদ্ধি পেয়েছে, তাই না? দেখো 5 আবার 1 সেকেন্ড পর আবার 5 বৃদ্ধি পেয়েছে, আবার 5 বৃদ্ধি পেয়েছে, 15 হয়েছে, তাই না? এখন যদি এমন হইতো যে তুমি যখন টাইম শুরু করেছো, ধরো তুমি এখান থেকে আবার আরেকটা টাইমার নিয়ে আবার অন করেছো, যখন 15 মিটার পার সেকেন্ড বেগ, তখন তুমি আবার টাইম শুরু করেছো, অর্থাৎ 0 সেকেন্ড। আবার 1 সেকেন্ড পরে তোমার সামনে তো স্কুল চলে এসেছে, এখন তো গাড়িতে তো কি ব্রেক করছে, তখন দেখলে কি তখন 10 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। তাহলে কি 5 মিটার পার সেকেন্ড বেগ কি হ্রাস পেয়েছে বা কমে গিয়েছে, তাই না? আগে যা ছিল তা থেকে কি কমে গেল। আরো 1 সেকেন্ড পর অর্থাৎ দ্বিতীয় নাম্বার সেকেন্ডে যে দেখা গেল কি তার গতি আরো কমেছে, তখন হলো কত 5 মিটার পার সেকেন্ড, তার বেগ আরো কমেছে, আরো কমে গেল, আরো 5 কমে গেল। তার মানে কি এইটাকে আমরা বলতেছি কি মন্দন ঘটেছে। মন্দন হলো কি ঋণাত্মক ত্বরণ, এটাকে আমরা ঋণাত্মক ত্বরণও বলতে পারি, মন্দনও বলতে পারি। তো কতটুকু মন্দন ঘটেছে সে একই সূত্র, আমরা এটাকে সময় দিয়ে ভাগ করে দেবো, যেটা পাবো অ্যান্সার সেটাই হচ্ছে আমাদের মন্দন বা ঋণাত্মক ত্বরণ। আশা করি ত্বরণ মন্দনটাকে বুঝে গেছি। এর সংক্ষেপে আরেকটা জিনিস আলোচনা করি। এই যে অতিরিক্ত গতি আমাদের জীবনের ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়, বিপদের কারণ হয়ে দাঁড়ায়। তুমি ফাঁকা রাস্তা থেকে গাড়ি চালানো শুরু করলে, এবার চালাতে চালাতে হুট করে তোমার সামনে একটা ছাগল বা কোনো মানুষ চলে আসলো, আসতেই পারে, তখন কি তুমি ব্রেক করেছো ঠিকই, কিন্তু তুমি যখন দেখছো সামনে মানুষ চলে এসছে, সে যেখানে দাঁড়িয়েছে সে পর্যন্ত যাওয়ার আগে তোমার ব্রেক হয়নি, অর্থাৎ দাঁড়াতে পারোনি। তুমি যাচ্ছ, মানুষ সামনে এসে তুমি ব্রেক করতে করতে তাকে তাল মেরে দিলে, ধাক্কা মেরে দিলে, দুর্ঘটনা ঘটে যাবে, তাই না? ঘটবে কিনা? তাহলে কখনোই আমাদের অতিরিক্ত গতি আমাদের জন্য সুখের নয়। তা আমাদের গতিকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে, অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। ঠিক আছে, আজকের ভিডিওটা বেশি লম্বা করতেছি না, এই বন্ধু থাকবে। আর তোমাদের জন্য হচ্ছে ডিসক্রিপশনে নমুনা প্রশ্ন এবং অনুশীলনের জন্য কিছু প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলো অনুশীলন করবে এবং তার উত্তরগুলো তোমরা চাইলে কমেন্টে দিতে পারো, না দিলেও তোমাদের বিষয়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তোমাদের সঙ্গে দেখা হবে আবারও অন্য কোনো ক্লাসে। ক্লাসটি কেমন হয়েছে জানতে ভুলবে না। কোনো জিনিস যদি ভুল হয়ে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। ততক্ষণের জন্য জানাচ্ছি তোমাদেরকে আল্লাহ হাফেজ।